নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছে, আর এর প্রভাব ভারতের গুজরাটের মধ্যে রিফাইনারির উপর পড়তে চলেছে। এটা কেন করা হচ্ছে, এর পেছনে কী রাজনৈতিক খেলা চলছে এবং এটা ভারতের অর্থনীতির উপর কী প্রভাব পড়বে, এই সব কিছু আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই বুঝে নিই যে এই নিষেধাজ্ঞার ব্যাপারটা কি। দেখুন, ইউরোপিয়ান ইউনিয়ন সম্প্রতি তাদের 18তম স্যাংশন ঘোষণা করেছে রাশিয়ার উপর। এটা শুরু হয়েছে 2022 সালের রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে। এই যুদ্ধের কারণের জন্য ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। কিন্তু এখানে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এতদিন পর আবার কেন নিষেধাজ্ঞা আরোপ করলো, কেনই বা এত ধীরে ধীরে আরোপ করছে। এর পেছনে একটা বড় কারণ আছে। কারণ হচ্ছে ইউরোপ নিজে রাশিয়ার থেকে তেল ও গ্যাসের উপর অনেকটাই নির্ভরশীল। 2021 সালে ইউরোপের মোট গ্যাস আমদানি প্রায় 40% এবং তেল আমদানি প্রায় 25% শুধুমাত্র রাশিয়া থেকে এসেছিল। যখন যুদ্ধ শুরু হয় তখন ইউরোপ ঘোষণা করেছিল তারা রাশিয়ার কাছ থেকে তেল এবং গ্যাস কেনা বন্ধ করবে। কিন্তু এই তেল এবং গ্যাস কেনা যদি একবারে বন্ধ করে দিত তাহলে কিন্তু ইউরোপের মধ্যে একটা বড় জ্বালানি সংকট হতো। আর তার জন্যই কিন্তু তারা ধীরে ধীরে সৌদি আরব, ইরাক, নরওয়ে ও আমেরিকা থেকে তেল ও গ্যাসের বিকল্প ব্যবস্থা করে নিয়েছে। আর তার জন্যই এখন তারা মনে করছে যে রাশিয়ার তেল ও গ্যাস ছাড়া তারা কিন্তু চলতে পারবে। আর তার জন্যই তারা কিন্তু এই কঠোর নিষেধাজ্ঞা এখন আরোপ করেছে। আর এটার একটা বড় প্রভাব পড়ছে ভারতের নায়রা রিফাইনারির উপর। নায়রা থেকে উৎপাদিত পেট্রোল, ডিজেল বা অন্যান্য পেট্রোলিয়াম পণ্য এখন ইউরোপের মধ্যে রপ্তানি করা যাবে না। নায়রা রিফাইনারি, যার পুরো নাম হচ্ছে নায়রা এনার্জি লিমিটেড, গুজরাটের বদিনায় অবস্থিত। এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি তেল শোধনাগার। এখানে প্রতিদিন প্রায় 4 লক্ষ ব্যারেল ক্রুড অয়েল রিফাইন করা হয়। এটা ভারতের তেল রপ্তানির প্রায় 8 থেকে 10% সরবরাহ করে। এই রিফাইনারিতে রাশিয়ার তেল কোম্পানি রসনেফটের প্রায় 49% শেয়ার রয়েছে। বাকি শেয়ারগুলো ভারতের কোম্পানি এবং অন্যান্য বিনিয়োগকারী যেমন ট্যাক্সেস গ্রুপ এবং ইউসিবি গ্রুপের। 2017 সালে রসনেফট এই রিফাইনারিকে কিনে নেয়, যখন এটা অ্যাসাড অয়েল নামে পরিচিত ছিল। রসনেফট এই রিফাইনারির মধ্যে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করেছে, যেটা রাশিয়ার ক্রুড অয়েলকে দক্ষতার সঙ্গে শোধন করে পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন ফুয়েল তৈরি করতে সাহায্য করে। এই পণ্যগুলোর একটা বড় অংশ ইউরোপের মধ্যে রপ্তানি হয়, বিশেষ করে নেদারল্যান্ড, জার্মানি এবং ফ্রান্সের মতো দেশে। এই রিফাইনারি ভারতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা প্রায় 20 লক্ষ মানুষকে সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান দেয়। ইউরোপের সম্প্রতি এই নিষেধাজ্ঞার প্রধান 3টি পদক্ষেপ আছে। প্রথমত হচ্ছে তেলের দামকে কমানো। 2022 সালে ইউরোপ বলেছিল যে কেউ যদি রাশিয়ার থেকে তেল কেনে তাহলে ব্যারেল প্রতি $60 বেশি দিতে পারবে না। এটার লক্ষ্য ছিল যে রাশিয়ার আয় কমানো। কিন্তু এই স্যাংশন আরোপ করার পরেও কিন্তু এই $60 কাছাকাছি গিয়েছিল। কিন্তু বর্তমানে ইউরোপ এই সীমাকা কমিয়ে $47.6 করে দিয়েছে, যার মানে হচ্ছে ভারত, চীন বা ব্রাজিলের মতো দেশ যদি এখন রাশিয়ার থেকে তেল কেনে তাহলে এই দামের বেশি দিয়ে কিনতে পারবে না। এটা রাশিয়ার অর্থনীতির জন্য একটা বড় চাপের সৃষ্টি করবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রাশিয়ার তেল দিয়ে তৈরি যে কোনো পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যদি কোনো পেট্রোলিয়াম পণ্য রাশিয়ার ক্রুড অয়েল দিয়ে তৈরি করা হয় তাহলে ইউরোপের মধ্যে রপ্তানি করা যাবে না। ভারতের গুজরাটের নায়রা রিফাইনারির মধ্যে বেশিরভাগটা কিন্তু রাশিয়ার তেল ব্যবহার করা হয়, আর তার জন্যই কিন্তু এখন এই পণ্য ইউরোপের মধ্যে বিক্রি করতে পারবে না। 3 নম্বর হচ্ছে শিপিং এবং ইন্স্যুরেন্সের মধ্যে নিষেধাজ্ঞা। রাশিয়ার তেল পরিবহন করার জন্য ইউরোপের কোম্পানিগুলো কোনো ধরনের জাহাজ, ইন্স্যুরেন্স বা ফাইন্যান্সিং সুযোগ দেবে না। এছাড়া রাশিয়ার তেল সরবরাহকারী শিপিং কোম্পানি এবং ট্যাঙ্কারগুলোর উপরেও কিন্তু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে নায়ডা কোম্পানির রপ্তানি খরচ অনেকটাই বেড়ে যাবে, কারণ তাদের নতুন শিপিং এবং ইন্স্যুরেন্স কোম্পানি খুঁজতে হবে। কিন্তু এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ইউরোপিয়ান ইউনিয়ন শুধুমাত্র এই গুজরাটের নায়রা রিফাইনারিকে কেন টার্গেট করলো। এর পেছনে রয়েছে রাশিয়ার সঙ্গে একটা গভীর সম্পর্ক। কারণ এই রিফাইনারিতে 49.13% শেয়ার রয়েছে রাশিয়ান কোম্পানির, যেটা হচ্ছে রাশিয়ার সরকারি তেল কোম্পানি। ইউরোপ মনে করছে যে এই রিফাইনারির মধ্যে রাশিয়ার তেল শোধন করে রাশিয়ার অর্থনীতিকে সাহায্য করছে। রসনেফটের বিনিয়োগের কারণে নায়ডা রাশিয়ার তেলের উপর বেশি নির্ভরশীল। 2023 সালে মোট ক্রুড অয়েল আমদানির প্রায় 55% শুধুমাত্র রাশিয়া থেকে এসছে। এই তেলকে শোধন করে যেসব পণ্য তৈরি করা হতো সেগুলো ইউরোপের মধ্যে বিক্রি করা হতো। ইউরোপ দাবি করছে যে তারা এটাকে কিনে রাশিয়ার অর্থনীতিকে আরও শক্তিশালী করছে, আর তার জন্যই কিন্তু তারা এই রিফাইনারিকে টার্গেট করছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে গুজরাটের জামনগরের মধ্যে রিলায়েন্স রিফাইনারি আছে, যেটা বিশ্বের বৃহত্তম রিফাইনারি। এখানেও কিন্তু রাশিয়ার তেলকে ব্যবহার করা হয়, কিন্তু এর উপরে ইউরোপিয়ান ইউনিয়ন কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি। এর প্রধান কারণ হচ্ছে যে এটার মালিকানা সম্পূর্ণ ভারতীয়। তবে ভারত এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী এই বিষয়ে ইউরোপকে স্পষ্ট বলেছে যে ভারত একতরফা নিষেধাজ্ঞা মানে না, আমরা শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের নিষেধাজ্ঞাকে স্বীকৃতি দিই। ইউরোপ কিন্তু নিজেই রাশিয়া থেকে তেল কিনছে। 2023 সালে ইউরোপ রাশিয়া থেকে প্রায় 150 মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে, যেটা ভারতের 3 মাসের আমদানি সমান। তাহলে ইউরোপ ভারতকেই কেন টার্গেট করছে? এখানে ভারত স্পষ্ট বলেছে আমরা আমাদের জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করব। আমরা যেখানে কম দামে পাবো সেখান থেকেই আমরা কিনবো, কারণ আমাদের অর্থনৈতিক স্বার্থকে রক্ষা করতে হবে। আর তার জন্যই কিন্তু ভারত এখন বর্তমানে রাশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মধ্যে এই তেলকে রপ্তানি করার পরিকল্পনা করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই নিষেধাজ্ঞার পর ভারতের উপর কী প্রভাব পড়তে চলেছে। প্রথমত হচ্ছে রপ্তানি কমবে।
কারণ ইউরোপ হচ্ছে ভারতের পেট্রোলিয়াম পণ্যের একটা বড় বাজার। 2023-24 সালে ভারত $80 বিলিয়ন পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করেছে, যার প্রায় 30% শুধুমাত্র ইউরোপের মধ্যে গেছে। আর এই নাইডা রিফাইনারি এই রপ্তানি প্রায় 8 থেকে 10% সরবরাহ করতো। আর বর্তমানে ভারতের রপ্তানি কমে যাওয়ার জন্য আয়ও কিন্তু অনেকটা কমে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কর্মসংস্থানের ঝুঁকি। গুজরাটের এই নাইডা রিফাইনারি প্রায় 20,000 মানুষকে সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান দেয়। রপ্তানি যদি কমে যায় তাহলে শ্রমিকের জীবিকা একটা বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে। 3 নম্বর হচ্ছে শিপিং এবং ইন্স্যুরেন্স। বর্তমানে বলা হচ্ছে যে ইউরোপিয়ান কোম্পানিগুলো যদি কেউ রাশিয়ার থেকে তেল আমদানি করে তাহলে সেই ট্যাঙ্কার বা জাহাজগুলোর উপর শিপিং বা ইন্স্যুরেন্স দেবে না, যার ফলে আমাদের এই নাইডা কোম্পানিগুলোকে এশিয়া বা আফ্রিকার কোম্পানিগুলোর সঙ্গে কাজ করতে হবে, যার ফলে খরচাও কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। 4 নম্বর হচ্ছে বিনিয়োগের প্রভাব। রাশিয়া ভারতের মধ্যে প্রায় $20 বিলিয়ন বিনিয়োগ করেছিল। এই নিষেধাজ্ঞা আরোপের ফলে ভবিষ্যতে কিন্তু বিনিয়োগ বন্ধ হতে পারে, যেটা ভারতের রিফাইনারিগুলোকে আধুনিকরণ করতে বাধা দেবে। এবং সবথেকে বড় হচ্ছে মুদ্রাস্ফীতি এবং জ্বালানির দাম। ভারতের অভ্যন্তরীণ বাজারে কিন্তু জ্বালানির দাম বাড়তে পারে, কারণ রাশিয়ার থেকে যদি কম দামে তেল আমদানি করতে না পারি তাহলে তেলের দাম অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে আমাদেরকে কিন্তু বেশি দামে তেল কিনতে হবে, আর এর ফলে ভারতের অর্থনীতি একটা বড় ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নিষেধাজ্ঞা শুধুমাত্র নাইডা কোম্পানির জন্য নাকি এটা অন্য কিছু। দেখুন, ভারতের মধ্যে প্রায় 24টি প্রধান রিফাইনারি আছে, যার মধ্যে রয়েছে রিলায়েন্সের জামনগর, আইওসিএলের মথুরা। এগুলোর কোনোটার মধ্যে কিন্তু রাশিয়ার শেয়ার নেই, কিন্তু এই প্রত্যেকটা কোম্পানি রাশিয়ার তেল ব্যবহার করে। যদি ইউরোপ এখন বলে যে রাশিয়ার থেকে তৈরি করা পণ্য আমরা নেব না, তাহলে কিন্তু ভারতের পুরো অয়েল ইন্ডাস্ট্রি একটা ক্ষতির মুখে পড়ে যাবে। 2023 সালে ভারত রাশিয়ার থেকে 36% ক্রুড অয়েল আমদানি করেছে। এই নিষেধাজ্ঞা ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি। এছাড়া আমেরিকাও যদি রাশিয়ার স্যাংশন অ্যাক্ট পাস করে তাহলে কিন্তু ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশের উপর একটা বড় চাপ পড়বে। কারণ ট্রাম্প বলেছে যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করে তাহলে 50 দিনের মধ্যে সেকেন্ডারি ট্যারিফ ইম্পোজ করা হবে। এটা ভারতের তেল খাতের জন্য একটা বড় ঝুঁকি। এটার প্রভাব কিন্তু গোটা বিশ্বের মধ্যে পড়ে চলেছে। এর ফলে কিন্তু ইউরোপের মধ্যে জ্বালানির দাম বাড়বে, কারণ ইউরোপ যদি ভারতের থেকে সস্তা তেল এবং ডিজেল আমদানি করা বন্ধ করে তাহলে কিন্তু ইউরোপের মধ্যে মুদ্রাস্ফীতি বাড়বে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচও বাড়বে। এছাড়া ভারতকে বিশ্বের অন্যান্য রিফাইনারিগুলোর তেলের নতুন উৎস খুঁজতে হবে, যেটা বিশ্ববাজারে তেলের দামকে অস্থিতিশীল করতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারত এখন কী করতে পারে। দেখুন, ভারতের সামনে এখন মাত্র কয়েকটি পদই খোলা আছে। প্রথমত হচ্ছে নতুন বাজার খোঁজা। দেখুন, ভারত এখন বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার মধ্যে রপ্তানি বাড়াতে পারে। 2023 সালে ভারত এশিয়ার মধ্যে প্রায় 45% পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করেছে। এই বাজার আরও কিন্তু বাড়ানো যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কূটনীতি জোরদার করা। ইউরোপের সঙ্গে আলোচনা করে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ভারতের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চলছে, এই ইস্যুতে কিন্তু একটা কূটনৈতিক চাপ দেওয়া যেতে পারে। 3 নম্বর হচ্ছে রাশিয়ার তেলের উপর নির্ভরতা কমিয়ে সৌদি আরব, ইরাক এবং ইউনাইটেড আরব এমিরেট থেকে বেশি তেল কিনতে হবে। 4 নম্বর হচ্ছে আমাদের রিফাইনারিগুলোকে আরও দক্ষ করতে হবে, কারণ ভারত সরকার ইতিমধ্যেই 2030 সালের মধ্যে রিফাইনারিগুলোর ক্ষমতা 300 মিলিয়ন টন বাড়ানোর পরিকল্পনা করছে। এবং সবথেকে বড় পয়েন্ট হচ্ছে যে ভারতকে সোলার, উইন্ড এবং হাইড্রোজেনের মতো বিকল্প জ্বালানিতে বিনিয়োগ করতে হবে। ভারত 2030 সালের মধ্যে 500 গিগাওয়াটের রিনিউয়েবল এনার্জি উৎপাদনের লক্ষ্য নিয়েছে। এই নিষেধাজ্ঞা কিন্তু ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা এটাকে মোকাবিলা করতে পারি, কারণ আমাদের অর্থনীতি শক্তিশালী এবং আমাদের কূটনীতি অনেকটাই দক্ষ। তাই আমাদেরকে ইউরোপ থেকে সরে যেয়ে অন্য কোনো নতুন বাজার খুঁজতে হবে এবং রিফাইনারিগুলোকে আরও আধুনিকরণ করতে হবে এবং আমাদের জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিত করতে হবে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের এই নিষেধাজ্ঞা ভারতের অর্থনীতির মধ্যে কি একটা বাধা হয়ে দাঁড়াবে, নাকি এটা আমাদের জন্য একটা বড় সুযোগের সৃষ্টি করছে? এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।